সৌভিক এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, স্টার্ট করবো। তাহলে আবার রিকল করছি, একটা আমার কাছে সোর্স কারেন্ট আছে, সেটা সবসময় একটা ফোর্স ফিল্ড প্রডিউস করবে তার সারাউন্ডিং এ। বাট ফোর্স ফিল্ডটা যদি এক্সপেরিয়েন্স করতে হয় তাহলে টেস্ট চার্জটাকেও মুভিং হতে হবে, এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আর কতটা ফোর্স ফিল্ড তৈরি করলো দ্যাট ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন। দিস ফোর্স ইজ কল্ড, এবার নামটা আমি বললাম ম্যাগনেটিক লোরেন্জ ফোর্স। আর যে পয়েন্ট অফ অবজারভেশনে তুমি টেস্ট চার্জটাকে রেখেছো ফ্রম দা, এটা তোমার হচ্ছে সোর্স কারেন্ট, এখানে টেস্ট চার্জটা আছে যে ভি ভেক্টর ভেলোসিটি নিয়ে মুভ করছে, এই পয়েন্টে প্রডিউস ফিল্ডটা যদি বি ভেক্টর হয় তাহলে এই হচ্ছে আমার ক্যালকুলেশন। বি ভেক্টরের নামটা আমি কি দিয়েছি? ম্যাগনেটিক ইন্ডাকশন হ্যাঁ, ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর অর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ঠিক আছে? ডোন্ট রাইট দ্য ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি টার্মটা আমি এখন ইউজ করব না, ওটা পরে ইউজ করা হবে। এটা এখানে টার্মিনোলজি একটু প্রবলেম হয় ম্যাগনেটিজম পড়ার সময়, বাট দ্যাট ইজ নট আ ম্যাটার অফ কনসার্ন। আর আমি ডিফাইন করে ফেললাম যে কি করে, তাহলে এটা বাড়িতে একটু কোশ্চেন ওয়াইজই পড়বে যে হোয়াট ইজ ম্যাগনেটিক লরেন্জ ফোর্স, কোশ্চেনটা লিখে রাখবে। হোয়াট ইজ ম্যাগনেটিক লরেন্জ ফোর্স, define magnetic induction vector or magnetic strength vector or magnetic field vector B, and what is its unit? Sir, define B vector, এই যে B, define B vector, define magnetic induction or magnetic strength or magnetic field vector B, and what is its unit? এইটা একটু পড়বে, ইউনিটটা কি হবে বলতে পারবে? টেসলা পার মিটার স্কয়ার। টেসলা। তাহলে টেসলাটাকে তুমি একটু ব্রেক করে লেখার চেষ্টা করবে। এই ভেলোসিটি মিটার পার সেকেন্ড, ফোর্স নিউটন, কিউ এর ইউনিট হচ্ছে কুলম। উইথ অল দিস ইউনিটস ট্রাই টু রাইট ডাউন টেসলা। তাহলে আমরা এখানে এসআই ইউনিট দেখবো। সো ডিফাইন 1 টেসলা, এই কোশ্চেনটাও লিখে রাখো। ডিফাইন 1 টেসলা। ব্যাস, খুব বেশি কথা এগুলো বলছি না, বিকজ অল দিস থিংস ইউ হ্যাভ অলসো ডান ইন ইউর 11-12 লেকচার্স, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করাটা দরকার। তাহলে এভরিথিং ইজ মুভিং, এভরিথিং ইজ মুভিং, whether it is source or whether it is test। তাহলে কোশ্চেনটা এটাই ছিল, সবই যদি মুভিং হয় তাহলে কেন আমি ম্যাগনেটোস্ট্যাটিক্স বলছি? Why the topic is called magnetostatics? বলো। একটু ক্লিয়ার, তোমারটা হেজি আসছে কথাটা। বিশ্বজিৎ তো বলো একবার। স্যার ও বলছে ফোর্স ফিল্ডটা সেম থাকছে। ফোর্স ফিল্ড সেম থাকছে, আরো ক্ল্যারিফাই যদি বলা যায় তাহলে মনে রাখবে আমার কাছে যে সোর্স কারেন্টটা আছে, সোর্স কারেন্ট I, this is not changing with time। বোঝো? হ্যাঁ, I is ওইটার জন্যই তো স্যার একটা বল। সোর্স কারেন্টটা নেই, একটা যখন একটা চার্জ পয়েন্ট যখন মুভ করবে তখন একটা ফোর্স ফিল্ড তৈরি করলো, তারপরে ওই ফিল্ডটা সরে গেল, তার পেছনেরটা ওর জায়গাটা নিয়ে নিয়ে ওই ফোর্স ফিল্ডটাকে বজায় রাখলো। সেম, ওটা কিন্তু অন্যরকম ফিল্ড তৈরি করবে না, একই ফিল্ড তৈরি করতে থাকবে। হ্যাঁ, ওই একই ফিল্ড, মানে একই ফিল্ড। তার মানে আরো স্পেশালি বলতে গেলে এটাই বলতে হবে যে কারেন্ট উইল রিমেইন স্টেডি, কারেন্ট উইল রিমেইন স্টেডি, the current is not changing with time, I is fixed current, steady current।
যখন কারেন্ট টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। তখন কিন্তু আমাদের অন্য টপিক পড়তে হবে, সেই টপিকটাকে আমরা বলি ম্যাগনেটোডাইনামিক্স অর ইলেকট্রোডাইনামিক্স, সেটা পরে আবার, ঠিক আছে? তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর বেসিক অ্যাসাম্পশনটা কি? The source current is a steady current. That current is not changing with time. Clear? ঠিক আছে? নতুন কারা কারা জয়েন করেছো শুনতে পাচ্ছো? অদ্রিজা, ফারহা, শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? হোপ সো। শুনতে পাচ্ছ তোমরা? রেসপন্স নাই পাচ্ছি না, যাই হোক। অডিওটা করেনি। ওকে, ঠিক আছে, দেখতে পেলাম কাউকে একজন, ঠিক আছে, ওকে। Now, the next topic is লেখাটা দেখো। Calculation of B vector. B vector means magnetic field. ইন্ডাকশন কথাটা আমি আর ইউজ করছি না, ম্যাগনেটিক ফিল্ডই বলছি, ঠিক আছে? Hysterically magnetic induction, but it can be said for our purpose magnetic field. So calculation of magnetic field due to the source current, obviously steady. নাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্স করতেই পারবো না। আবার একজন কে জয়েন করছে, জয়েনটা মাঝে মাঝে করলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এনিওয়ে, ডিউ টু এ স্টেডি কারেন্ট কি করে ক্যালকুলেট করব? দেয়ার আর টু ডিফারেন্ট ওয়ে অফ ক্যালকুলেশন। দুভাবে ক্যালকুলেট করা যায়। পরীক্ষা পারপাসে দুটোই পড়তে হবে, ফর ফিজিক্স পারপাসে দুটো জানতে হবে। ওয়ান ল ইজ কল্ড বায়োসাভার্ট। জানি সবাই এগুলো পড়েছি আমরা বেসিক্যালি। and the other is known as Ampere's law. Ampere circuit law. Ampere's law. Obviously, Ampere's circuital law, and it is called Biot-Savart law. Now, এখানে ঠিক আছে, আমি মুছে দিলাম একটু উপরটা, ঠিক আছে? বোর্ডটা একটু ছোট বলে একটু অসুবিধা, কিছু করার নেই, বেশিক্ষণ রাখা যাবে না। মনে রাখতে হবে, Biot-Savart law and Ampere's circuital law both are equivalent to each other. You can derive Ampere's circuital law from Biot-Savart and vice versa. কোনটা আগে বা কোনটা পরে এটা কোনোটাই বলা যায় না। হ্যাঁ, কখন কোনটা অ্যাপ্লাই করব যদি বলে দেওয়া থাকে ওটাই অ্যাপ্লাই করো তো ওটাই করব। আদারওয়াইজ ডিপেন্ডিং অন সিচুয়েশন, ইন সার্টেন কন্ডিশন Biot-Savart law is usable, is handy, and in other certain condition Ampere's circuital law is useful. সেগুলো ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, কেমন কারেন্ট ফ্লো করছে, তারটা বা ওয়্যারটার শেপ কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে ল দুটোকে ইউজ করা হয়। তোমরা ক্লাস 11-12 পড়েছো। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি, Biot-Savartটা অনেকদিনই পড়েছি, একটু অ্যাম্পিয়ারসটা নিয়ে কথাবার্তা বলি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এই লটা কি বলছে একদম? এই লটা কেন পড়ছি আমরা আগে দেখো। ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা দুটো ল পড়েছি, ওয়ান ইজ কল্ড কুলম্বস ল, আর একটা কি ল পড়েছি? বলো, কি অ্যাপ্রোচ পড়েছি? গস ল। হ্যাঁ, গসেস ল। তো একদম একটা কুলম্বস ল, একটা গসেস ল। ঠিক ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ইকুইভ্যালেন্টলি একটা Biot-Savart, একটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কুইটাল। Biot-Savart লটা is very much resemble to Coulomb's law or Coulombic approach. Coulombic approach এ যেমন ভেক্টর সাইন আছে, ভেক্টরিয়াল অনেক কিছু ইউজ করতে হয়, ভেক্টর ক্যালকুলেশন আছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের সময়। Biot-Savart লতেও ঠিক একই রকম ভাবে ভেক্টর কনসেপ্ট গুলোকে ইউজ করতে হয়, আমি আসবো। আর গসিয়ান অ্যাপ্রোচ তুমি মনে করে দেখো, সেখানে কিন্তু খুব বেশি মাত্রায় ভেক্টর ক্যালকুলেশন গুলো খুব নেই। ক্যালকুলেশন ইজ ভেরি সিম্পল, ইট ডিপেন্ডস অন সিমেট্রি। ঠিক একই রকম ভাবে অ্যাম্পিয়ার সার্কিটাল লও তাই। যেখানে যেখানে তুমি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা বা সোর্স কারেন্টটার মধ্যে সিমেট্রি পাবে, সেখানে তুমি খুব ইজিলি
অ্যাম্পিয়ার সার্কুইটাল লকে অ্যাপ্লাই করতে পারো। আর ফিজিক্সে আমরা এরকম কাজ করি না, খুব বেশি এইরকম কাজ করি না যেখানে অ্যাসিমেট্রিক জিনিসপত্র আছে। আমরা সবসময় সেরকম ফিজিক্যাল প্রবলেমই ইউজ করি বা চাই সেরকম ফিজিক্যাল প্রবলেম যেখানে সিমেট্রি আছে, ঠিক আছে? অ্যাসিমেট্রিক জিনিস নিয়ে ফিজিক্সে খুব কম কাজ করা হয়, সবই সিমেট্রি নিয়ে কাজ করা হয়। এই জন্য অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল wherever symmetry is concerned। আর এটা খুব সোজাও অ্যাপ্লাই করাটা, আর যেহেতু ফিজিক্সে সিমেট্রিটা খুব বেশি মাত্রায় ইউজ করা হয়, আমরা সবসময় সিমেট্রি চাই, তো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ইজ ভেরি ওয়েল নোন, আর এটা খুব বেশি ইউজও করা হয়, অনেকটা বেশি ভাবে। এই লটা কি বলছে? আমার গসেস থিওরেমে কি ছিল? গসেস থিওরেমটা একটু মনে করে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সে কি ছিল? E dot ds closed E dot di equals to q by epsilon naught total. Q enclosed E dot ds close contour Q enclosed by epsilon naught. Q enclosed by epsilon naught, ঠিক আছে? ঠিক আছে, যেখানে এই সারফেসটাকে আমরা বলতাম একটা ক্লোজ সারফেস, যে সারফেসটা যতটুকু চার্জ ক্লোজ করেছে সেটাকে আমি লিখতাম কিউ এনক্লোজ। বাইরে কি চার্জ ফার্জ আছে আমার দেখার দরকার নেই, অবশ্যই এটাই সোর্স চার্জ, ঠিক আছে? অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ঠিক একই রকম ভাবে আসবে। B dot dl B dot dl mu B dot dl equal to 0 I enclosed. তাহলে দু তিনটে টার্ম জাস্ট কম্পেয়ার করে টার্মগুলোকে দেখো। শোনা যাও, আমরা এখানে সারফেস, প্রথম কথা সারফেস এখানে কনসিডার করব না, এখানে কনসিডার করছি লাইন বা লুপ বা কার্ভ। তাহলে লাইন, লুপ, কার্ভ এগুলোকে ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজে অনেক সময় কন্টুরও বলা হয়। এই টার্মটা একটু মনে রেখো, হ্যাঁ, কন্টুর, ক্লোজ কন্টুর। এই কন্টুর কথাটা অনেক ফিজিক্সের বইতে পাবে। তাহলে পার্থক্যটা কোথায়? গসেস থিওরেমে ছিল সারফেস, এখানে আমরা কি কনসিডার করছি? লাইন বা লুপ বা কার্ভ, এক কথায় কন্টুর, কোনো অসুবিধা নেই। গসিয়ান সারফেসে ছিল হচ্ছে সেই সারফেসটা কতটা সোর্স চার্জকে এনক্লোজ করেছে, আর অ্যাম্পিয়ার সার্কুইটাল লয়ে থাকবে যে সেই লুপটা বা লাইনটা বা কার্ভটা কতটা কারেন্ট বা কতটা সোর্স কারেন্টকে ক্যারি করছে। তার সঙ্গে কি মাল্টিপ্লাই করছি? একটা কনস্ট্যান্ট, যেটাকে আমি সিম্বলাইজ করেছি মিউ নট দিয়ে। মিউ নট ছিল এপসাইলন নট, তার নাম ছিল পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আমি ভ্যাকুয়ামে বা ফ্রি স্পেসেই কাজ করছি, কোনো ম্যাটেরিয়াল নেই, কোনো মিডিয়াম নেই। এখানে আমি এটার নাম আমি কি দেবো? permeability এই পারমিয়াবিলিটির ফিজিক্যাল এক্সপ্লেনেশনটা একটু আলাদা, পরে আসবো যখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আমরা পড়বো। এর ভ্যালু মনে আছে? বলতে পারবে কেউ? c square by epsilon naught 4 × 10 to the power 7 4 pi into 10 to the power minus 7 ঠিক আছে, তার সঙ্গে করেসপন্ডিং ইউনিটটা আছে, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাগুলো একটু একটা কোশ্চেনে লিখে রেখো, কোশ্চেনগুলো স্টাডি করা তো বাড়িতে খুব উচিত, যে স্টেট এন্ড এক্সপ্লেন অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। লিখে রাখো, বাড়িতে তো পড়তে হবেই, সোজা কোশ্চেন যদিও। স্টেট এন্ড এক্সপ্লেন অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, in which cases this law can be applied। তাহলে এই পরের কোশ্চেনটার অ্যানসার তুমি কিভাবে লিখবে, যে কোথায় কোথায় তুমি এই লটাকে অ্যাপ্লাই করতে পারো, আর হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস ল? একই প্রশ্ন, কি বলবে? অ্যানসার একটাই, যদি কন্ট্রোল বা ক্লোজড হয়, যেখানে যেখানে সিমেট্রি আছে, যেখানে যেখানে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা মধ্যে সিমেট্রি আছে, সুন্দর জিওমেট্রি আছে, সেইখানে তুমি অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ইউজ করতে পারো। এটাকে অ্যাডভান্টেজও বলতে পারো, আবার ড্রব্যাকও বলতে পারো, কারণ যেখানে সিমেট্রি নেই সেখানে কিন্তু অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ইউজ করা যাবে না। যদিও আমাদের ভাগ্য ভালো যে নেচার আমাদের সিমেট্রি দিয়ে দেয়, বা পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেখানেও সিমেট্রি প্রবলেমই থাকে, তাই অ্যাম্পিয়ার সার্কুইটাল লকে খুব ভালোভাবে ইউজ করা যায়। ঠিক আছে, ওকে স্যার। ওকে, একটা বেশ ইজি প্রবলেম করলে পরে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, এগুলো পরীক্ষাতে থাকে আমাদের। yes sir লিখে রাখো, ইউজিং অ্যাম্পিয়ার সার্কুইটাল ল
calculate B vector মানে magnetic field. Calculate B vector due to an infinite where having cross-sectional radius r, capital R, and carrying a steady current I. Carrying a steady current I. কোশ্চেনটা আবার বলছি, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট ওয়্যার হ্যাভিং ক্রস সেকশনাল রেডিয়াস R and carrying a steady current I using Ampere circuital law, obviously. Using Ampere circuital law. তাহলে এখন দেখো কোশ্চেনটার মধ্যে তোমাকে বলে দেওয়া হয়নি যে তুমি ফিল্ডটা কোথায় ক্যালকুলেট করবে। আমার প্রথমেই যেটা মাথায় আসে, ফিল্ড বলেছে তো, তাহলে আমি ওয়্যারটাকে এইভাবে প্রথমে অ্যাজিউম করলাম, ইট ইজ দ্য ইনফাইনাইট ওয়্যার। উপরেও আছে 2 আওয়ার্স প্লাস ইনফিনিটি, নিচেও আছে 2 আওয়ার্স মাইনাস ইনফিনিটি। আর ফিল্ড ক্যালকুলেট করতে বলেছে, ওকে লেট আস চুজ দিস ইজ দ্য পয়েন্ট অফ অবজারভেশন পি। তবে একটা কথা মাঝখানে আমি একটু বলি, এই যে লোরেন্স ফোর্সকে আমি ডিফাইন করেছিলাম Q ইনটু V ক্রস B, সেখান থেকে তো আমি B কে ডিফাইন করেছিলাম, তাই না? হ্যাঁ। তাহলে আবার আমি কেন B পেতে চাইছি এইভাবে? আমি তো B টাকে ওইভাবে পেয়েছিলাম, সিম্পল Q ইনটু V ক্রস B করলে ওখান থেকে তো B পাওয়া যেতই। কেন করছি এটা? কারণ দেখো লোরেন্স ফোর্সের এক্সপ্রেশনটার মধ্যে সোর্স কারেন্টের কিন্তু কোন রকম এক্সপ্রেশন ছিল না। ওখানে কি কোনো সোর্স কারেন্ট ছিল I5 দিয়ে? ওখানে শুধু টেস্ট কারেন্ট ছিল, টেস্ট চার্জের ভেলোসিটি, টেস্ট চার্জের ম্যাগনিটিউড, এইসব জিনিসপত্র ছিল, তাই না? হ্যাঁ। তাহলে আমাকে বায়োসাভার্ট ল পরে আসবো বা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল হেল্প করছে টু ব্রিং দা সোর্স কারেন্ট এক্সপ্লিসিটলি, এটাকে একদম ডিরেক্ট এবার নিয়ে আসে, যার জন্য এফেক্ট তাকে যদি আমি না নিয়ে আসি তাহলে আমার পড়ে লাভ কি? তাকে তো পিকচারে আনতে হবে। তাই এই দুটো লকে আবার ভালো করে এই জন্যই পড়তে হয় যেখানে এই দুটো ল এর মধ্যে সোর্স কারেন্টটা ডিরেক্ট প্রেজেন্ট আছে। আবার মনে করে দেখো গসিয়ান ল বা কুলম্বিক অ্যাপ্রোচ, সেখানে তুমি ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেট করেছো টেস্ট চার্জে কত বসিয়েছো? +1, তাই না? কিন্তু মেইন এইম আমার কি ছিল? সোর্স চার্জটাকে নিয়ে আসা কিউ, যার জন্য তোমার জিনিসটা ক্রিয়েট হচ্ছে তাকেই তোমাকে আনতে তো হবে শেষ পর্যন্ত। এই জন্যই কিন্তু লোরেন্স ফোর্স তুমি ডিফাইন করলে ঠিক আছে, কিন্তু এই ল গুলো ইম্পর্টেন্ট সেই জন্য যেখানে তুমি সোর্স কারেন্টের এফেক্টটা তুমি ডিরেক্টলি দেখতে পাবে। বোঝা যাচ্ছে? এই জন্য ল গুলোকে নিয়ে আসা কিন্তু। এনিওয়ে, তুমি এই পি পয়েন্টে কি বার করছো বা কি বার করতে চাইছো? বি ভেক্টর। তার জন্য এই ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য। তাই লোকে দুভাবে করতে পারতো, জাস্ট একটা মুভিং টেস্ট চার্জকে বসিয়ে দিত, তার উপর ফোর্স ক্যালকুলেট করতো, লোরেন্স ফোর্স। দ্যাট ইজ এক্সপেরিমেন্টালি ইম্পসিবল। তুমি কি একটা তারকে কেটে কেটে চার্জ বার করবে? হয় নাকি? না, কাঁচি দিয়ে কেটে আমি চার্জ বার করবো? এটা করোনা ভাইরাস করার মতো হয়ে যাবে। এ সম্ভব না। বেশি হাসাহাসি করা যাবে না, কারণ নেট শেষ হয়ে যাচ্ছে, আবার হাসাহাসি কম করতে হবে। এনিওয়ে, তাহলে পি পয়েন্টে আমি বি ফিল্ড বার করব ইউজিং অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, আমি যখন গসিয়ান সারফেস করতাম, মানে গসিয়ান ল অ্যাপ্লাই করতাম E.ds, আমি সেখানে গসিয়ান সারফেসটাকে চুজ করতাম। তাহলে একইভাবে তোমাকে এখানে প্রথমে জিনিসটা বার করতে হবে, চুজ দা অ্যাম্পিয়ার, ওই যে লুপটাকে আমি বলছিলাম না যে কন্ট্রোলটা,
সেটার নাম হচ্ছে অ্যাম্পেরিয়ান লুপ। এম্পেরিয়াল লুপ। সেই লুপটা বা কার্ভটা বা লাইনটা বা কন্টুরটা তোমাকে চুজ করতে হবে ডিপেন্ডিং আপন দ্য সিমেট্রি। তাহলে এখানে সিমেট্রি কি বলছে? তোমার সার্কুলার সিমেট্রি হবে, এটা একদম লাইনের মতো, ঠিক আছে? এটা যদি লাইন হয় তাহলে সিমেট্রি এখানে কি সিমেট্রি অনুযায়ী তুমি লুপটাকে কিভাবে চুজ করবে? সার্কুলার। এটা খুব ইজি, অনেকবার তোমরা করেছো। আর তুমি দেখো কারেন্টের রেডিয়াসটা কিন্তু তারটার রেডিয়াস ক্রস সেকশনাল রেডিয়াস বলেছে আর তারটা কিন্তু দেখতে, তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে তারটাকে দেখো, তারটা কিন্তু দেখতে এরকম। আমি যদিও সরু করে রেখেছি আপাতত, তারটার কিন্তু রেডিয়াস ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে তুমি তারটাকে তুমি ভাবতে পারো আপাতত তুমি সরু করে রাখছো কারণ তুমি এক্সটার্নাল পয়েন্টে বার করছো। ধরো এই তারটার এই পয়েন্টটার মিড পয়েন্ট অ্যাক্সিস থেকে পয়েন্টটা অবজারভেশনের ডিসটেন্সটা হচ্ছে স্মল আর, ঠিক আছে? তার মানে তোমাকে কিন্তু মনে মনে ভেবে নিতে হবে ইউ আর ক্যালকুলেটিং দ্য বি ফিল্ড at those points where small r is greater than capital। তুমি এক্সটার্নাল পয়েন্টে বার করছো, ঠিক আছে? তাহলে এইবার তুমি লুপটাকে ড্র করো সিম্পলি। সরি, আমি তো গসিয়ান লয়ে চলে যাচ্ছি, সারফেস তো না, আমি জাস্ট লুপ ড্র করব। তাহলে লুপ ড্র করলে সিম্পলি ড্র আ সার্কেল। লুপ কিন্তু লাইন, কন্টুর, কার্ভ, কোনো সারফেস নেই কিন্তু এখানটা, ঠিক আছে? draw the circle of radius small r। তাহলে এবার বলো b.dl এই দুটো জিনিসকে তুমি কিভাবে ক্যালকুলেট করে এখানে বসাবে, কি এক্সপ্রেশন গুলো এখানে বসাবে? dl মানে এই কার্ভটার উপর যে কোনো একটা ছোট লাইন সেগমেন্ট dl, ছোট একটা। মনে রাখবে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ অলওয়েজ ট্যানজেনশিয়াল টু দা এলিমেন্ট dl ভেক্টর, ঠিক আছে? একদম। আচ্ছা, একটু বলতে পারবে এবার যে বি ভেক্টরটার ডিরেকশন কি করে বার করা হয়? লেফট হ্যান্ড রুল, স্যার থাম্ব রুল। লেফট হ্যান্ড রুল পরে আসে। থাম্ব রুল, আচ্ছা। থাম্ব রুল কি বলছে আমাকে হাত দিয়ে দেখাতে হবে। এই হচ্ছে থাম্ব রুল। অর্থাৎ কারেন্টটা যদি আমি ধরে নিচ্ছি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, দিস ইজ দ্য কারেন্ট আই, স্মল আই। তাহলে কারেন্ট যদি এইভাবে যায়, এই যে আমার থাম্ব, এটা কোত্থেকে আসছে? আউট অফ দ্য বোর্ড। থাম্বটা কোথায় দেখতে পাচ্ছ তো? থাম্ব ইজ আউট অফ দ্য বোর্ড। স্যার দেখা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে না? আর তুই হাতটাকে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, কারেন্ট যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কারেন্টটাকে আমি এইভাবে দেখালাম, এই অ্যান্টি ক্লকওয়াইজ। সঙ্গে সঙ্গে আমার বুড়ো আঙুলটা থাম্ব হয়ে গেল আউট অফ দ্য বোর্ড। সো বি ভেক্টর ইজ আউট অফ দ্য বোর্ড। এইভাবে যাচ্ছে বি ভেক্টর, আমি আঁকতে পারছি। তাহলে বলো বি ভেক্টর যদি আউট অফ দ্য বোর্ড হয় আর ডিএল ভেক্টর যদি ট্যানজেনশিয়াল হয়, সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? মানে বি ভেক্টর আউট অফ দ্য বোর্ড মানে ডিএল ভেক্টর কিন্তু যদি এরকম হয়, তাহলে তুমি কি বলতে পারবে এখানে থিটাটা কত হচ্ছে? 90 না, 90। তাই তোমার তো cos 90 আবার 0 হয়ে যাচ্ছে। তুমি এইটা বাড়িতে ছবি এঁকে ভালো করে দেখো, আমি এখানে ছবি দিয়ে বোঝাতে পারছি না। থিটা কিন্তু এখানে সবসময় 0 ডিগ্রি আসবে। সেটা কেন আমি ছবিটায় পরে আসছি, শুধু এইটুকুন মনে রাখো। স্যার এটা কি মিউ ডিএল লিখেছেন? কোনটা স্যার কি ডিএল লিখেছেন? পি থেকে পি ডিরেকশন, পি পয়েন্ট থেকে যেটা যাচ্ছে ওটা কি মিউ ডিএল? আচ্ছা, আমি আবার মুছে ছবিটা ভালো করে আসছি না, ছবিটা গন্ডগোল হয়ে গেলে মুশকিল হবে। এই গেল আমার ওয়্যারটা, ঠিক আছে? এই গেল পি পয়েন্টটা। এই ওয়্যারটা দেখতে কিন্তু এরকম মোটা। আমি সেটাকে এখন শুরু করে রাখলাম কারণ যে পয়েন্টটাকে বার করতে বলছি সেই পয়েন্টটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট, সেটা ডিসটেন্স হচ্ছে আর ফ্রম দা ওয়্যার। তুমি এবার অ্যাম্পিয়ার লুপ ড্র করছো এইভাবে। আমার প্রথম কোশ্চেন ছিল এইটা, এবং এটা তোমাকে বাড়িতে একটু ভাবতে দিলাম, সবগুলো বোর্ডে তো করা যাচ্ছে না। এইখানে জিনিসটা এরকম দেখতে হবে। এই ভেক্টর ফর্মটাকে তুমি তুলে দাও,
হোয়াই, কোশ্চেনটা হচ্ছে হোয়াই। আচ্ছা স্যার, যখন হলো থাম্বটা হলো ডিরেকশন অফ কারেন্টটা রাখছি, তো তখন হলো ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি ডিএল এর দিকে হচ্ছে না? ম্যাগনেটিক ফিল্ডটা ডিএল এর দিকে। হ্যাঁ, মানে যখন ঠিক আছে, কি বলে মানে বি ভেক্টর আর ডিএল ভেক্টর এই দুটো ডিরেকশনটা কিন্তু সেম। এই পয়েন্টটাকে একটু নোট ডাউন করো, এটা লিখে রাখো একটু। ডিরেকশন অফ বি ভেক্টর এন্ড ডিএল ভেক্টর আর সেম, so that angle between them is 0 degree, so that the angle between them is 0 degree, and also since I is steady, B is uniform. এই কথাগুলো লিখে নিতে হবে পরীক্ষার খাতায় একটু। Since I is steady, B is uniform, so we can take B out of the integration. বিটাকে তুমি বাইরে বার করে রাখতেই পারো। এই যে কনসেপ্টটা আছে না, থিটাটাকে তুমি, আমি জিরোটা ভেক্টরটা পরে আবার বলছি, তখন কারেন্ট ডেনসিটিটাকে বোঝাতে হবে, তাছাড়া তুমি বুঝতে পারবে না। এনিওয়ে, আচ্ছা বলো তো এবার, এই যে তুমি ইন্টিগ্রেশনটা করছো এবার, ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএল, কত হবে অ্যানসারটা? 2 পাই আর। তাহলে সিম্পলি বি ইনটু 2 পাই কোন আর ক্যাপিটাল স্মল আর, স্মল আর। তুমি তো এটাকে ধরে নিয়েছো। হ্যাঁ। আচ্ছা, এই তারটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই। তাহলে এই পুরো লুপটার ভেতর দিয়ে, এই পুরো লুপটা যে কারেন্টটাকে এনক্লোজ করবে সেটাও আই। হ্যাঁ, ও তো ভেতরেই আছে। তাহলে সিম্পলি মিউ নট আই, কোনো এনক্লোজ লেখার দরকার নেই, মানে আই এনক্লোজ মানে আই। তাহলে বিটা কত হলো? মিউ নট আই বাই 2 পাই আর। মিউ নট আই বাই 2 পাই আর। মিউ নট আই বাই 2 পাই আর, ইজি এক্সপ্রেশন। यस স্যার। ভেতরেরটা করো তো। কেস নাম্বার 2, কেস নাম্বার 2, when r less than capital R. স্যার কি আর আমরা Smaller less than capital R. R is greater than capital R at any external point from the wire. এবং এটা কিন্তু ভাবাটা সোজা, সবাই কিন্তু এটাই ভাববে, একটা ওয়্যার রেখে দিয়েছি, একটা দূরে পি পয়েন্ট আছে, ওখানে ফিল্ড বার করো, ওকে। কিন্তু এটা কেউ কখনো ভাবেনি যে ওয়্যারটার ভেতরেও কি ফিল্ড তৈরি হতে পারে। অ্যানসার ইজ ইয়েস। না স্যার, না। অ্যানসার ইজ ইয়েস। এবং আমরা এখনই ক্যালকুলেট করে দেখে নিতে পারি যে এইবার তুমি এই ছবিটাকে ভাবতে পারবে। ফর আর লেস দ্যান আর, তোমায় কিন্তু এই ছবিটাকে ভাবতেই হবে। এটা হচ্ছে তোমাকে ওয়্যারটা দেখতে ইনফাইনাইটলি। এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর তুমি এই ভেতরে কোনো একটা পয়েন্টে বার করছো সেন্টার লাইন থেকে, ছোট্ট একটা ডিস্টেন্স ধরো স্মল আর, এইখানে কতটা ফিল্ড হয়েছে। এইবার কি করে করব? সিমেট্রি তোমাকে আবার বলছে, ওকে চুজ দ্য অ্যাম্পেরিয়ান লুপ অ্যাজ এ সার্কেল অফ রেডিয়াস স্মল আর। এটা বোঝাই যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তার মানে এই যে এক্সপ্রেশনটা b ইনটু 2 পাই স্মল আর, এটা থাকলোই। কিন্তু আই এনক্লোজড, আই এনক্লোজড, এইটা কি সেম হবে? মানে টোটাল আইটাই হবে নাকি হবে না? না স্যার। হলে কেন হবে আর না হলে কেন হবে না? একদম কিন্তু গস থিওরেমের মতো। গসিয়ান সারফেসও আমি কি করতাম, ওই ই ডট ডিএস সব জায়গাতেই এক। ই ডট ডিএস ক্যালকুলেশনটা কিন্তু চেঞ্জ হতো না ফর এ গিভেন প্রবলেম, বাইরে করি বা ভেতরে করি। চেঞ্জ হয় কিন্তু কিউ এনক্লোজটা, ভেতরে চার্জটা আছে না বাইরে ক্যালকুলেট করছো ফিল্ড, না ভেতরে ক্যালকুলেট করছো। কিন্তু কারেন্ট ভেতরে তো হবে না। I enclosed by this amperial loop. কারেন্ট থাকে না। দেখো
চার্জ কিন্তু ফ্লো করছে পুরো তারটা জুড়ে, মানে তারের সারফেস জুড়ে। হুম ঠিক আছে, তারের সারফেস জুড়ে চার্জ ফ্লো করছে। বা সারফেস কথাটা হচ্ছে বলা ভালো, চার্জ তো পুরো তারটা জুড়ে ফ্লো করছে। Yes, sir. চার্জ যদি পুরো পুরো জায়গা জুড়ে ফ্লো করে তারটা জুড়ে, তাহলে এইটুকুন জায়গার মধ্যে যা কারেন্ট আর পুরো জায়গাটার মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করবে সে দুটো কিন্তু এক হতে পারে না। Yes, sir. এই জন্য আমাকে ডিফাইন করতে হয় যে এবার যে টার্মটা আসবে সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই ক্যালকুলেশনটা সোজা, আমি পরে আসবো। আপাতত তুমি ভাবো যে কারেন্ট ডেনসিটি ব্যাপারটা কি, কোশ্চেনটা লিখে রাখো। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট, ডিফাইন এন্ড এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কারেন্ট ডেনসিটি। Define and explain the concept of current density. দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স এ চার্জ ডেনসিটি ছিল তিন রকম, তাই না? ল্যামডা, সিগমা আর রো। ল্যামডা, সিগমা আর রো। Rho. লাইন চার্জ ডেনসিটি, সারফেস চার্জ, ভলিউম চার্জ। কেন ডেনসিটি ক্যালকুলেট করতাম? বিকজ উই ক্যানট কাউন্ট দ্য চার্জ, তাই না? কন্টিনিউয়াম কেস বলে আমি ডেনসিটি ক্যালকুলেট করতাম, কারণ সব জায়গায় তুমি কাউন্ট বা গুনতে পারো না যে কটা করে চার্জ আছে। তা একই তো কেস ম্যাগনেটিজমের জন্য, কটা চার্জ ফ্লো করছে তুমি কি গুনতে পারবে? এতগুলো চার্জের জন্য এতটা কারেন্ট হলো, এটা বলাটা খুব বোকামি, কারণ সেখানে কোটি কোটি চার্জ আছে, সবাই মুভ করছে, কটা চার্জ মুভ করছে তুমি কি করে ক্যালকুলেট করবে? তাই জন্যে corresponding to lambda, corresponding to sigma and corresponding to rho, 3 types of current density introduces. 3 রকম কারেন্ট ডেনসিটি হয়। একটাকে বলা হয়, এটা কিন্তু কারেন্ট না, আই ভেক্টর লিখেছি, কারেন্ট ডেনসিটি, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি। Yes, sir. এটাকে আমি আই ভেক্টর দিয়ে লিখলাম, পরেরটাকে আমি লিখছি কে ভেক্টর দিয়ে, আর পরে তার লাস্টেরটাকে আমি লিখবো জে ভেক্টর দিয়ে। জি। All these 3 things are called current densities. ডেফিনেশনটা তুমি দেখো, কি বোঝা যাচ্ছে? কি বোঝা গেল? চার্জ ফ্লোয়িং উইথ ভেলোসিটি v। চার্জগুলো আমি ধরে নিই, যদি স্টেডি কারেন্ট বলেছি যে অল অফ দ্য চার্জেস আর মুভিং উইথ দ্য সেম স্পিড অর সেম ভেলোসিটি, দেন দ্য নাম্বার অফ চার্জ পার ইউনিট কি? এটা ল্যামডা মানে কি? পার ইউনিট লাইন। পার ইউনিট ভলিউম, হ্যাঁ, ল্যামডা মানে পার লাইন, ইউনিট লাইন। পার ইউনিট লাইন। So line charge density flowing with velocity v, the current produced by that line charge density will be called or will be symbolized as I vector. ঠিক আছে? এটাকে বলবো লাইন কারেন্ট ডেনসিটি, LID, LCD, but C for current. Similarly, the surface charge moving with velocity v vector produces a static current. The corresponding current density will be called surface current density. আর এখানে আমি বলবো ভলিউম চার্জ flowing to the entire wire, to the entire volume of the wire flowing with the velocity v, that will produce a current density and is symbolizes as J vector. প্র্যাকটিক্যাল পারপাসে মনে রাখতে হবে, ফর আওয়ার প্র্যাকটিক্যাল সিচুয়েশন, I and K এই দুটোকে আমরা খুব একটা ভিজুয়ালাইজ করতে পারি না, কারণ সারফেস চার্জ মুভ করলে কারেন্ট কিভাবে তৈরি হবে আমি তোমাদের পরে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেটা পড়লে দেখতে পারবে। শুধু এটা মনে রাখবে, অল ফর অল প্র্যাকটিক্যাল পারপাস দিস জে ভেক্টর ইজ অফ আওয়ার ম্যাটার অফ ইন্টারেস্ট। কারণ তুমি যখন একটা তারকে নিয়েছো, তারের মধ্যে দিয়ে কারেন্ট গুলোকে তুমি কিন্তু ধরে নেবে যে সব চার্জ, প্রতিটা চার্জ ওখানে মুভ করছে, কেউ ওখানে বসে নেই, সব চার্জ ওখানে মুভ করছে। আর সব চার্জ যদি মুভ করে, সব চার্জ গুলো তো ভলিউমের থ্রুতেই মুভ করবে, গোটা তার জুড়ে মুভ করছে, তাই না? তাহলে গোটা ভলিউমে মুভ করবে, তাহলে সেখানে তোমাকে ভলিউম চার্জ ডেনসিটি রো কে ডিফাইন করতে হবে।
আর রো কে যখন তুমি ডিফাইন করলে দ্যাট রো ইনটু ভি ভেক্টর তোমাকে দেবে হচ্ছে দ্যাট করেসপন্ডিং কারেন্ট ডেনসিটি, ইট উইল বি কল্ড জে ভেক্টর। ঠিক আছে? কিন্তু এবার প্রশ্নটা অন্য জায়গাতে, তুমি ডেনসিটি গুলোকে তো পেয়েছো, এখান থেকে তুমি কারেন্টটাকে কি করে বের করবে? এই কোশ্চেনটা লিখে রাখো, হাউ টু ফাইন্ড কারেন্ট, how to find current from current density. How to find current, A closed loop. how to find current from current density. Yes, sir. আমি একটা বলছি, দুটোকে বাড়িতে ভাববে। ধরো তোমার কাছে এই হলো ওয়্যারটা আছে, তুমি একটা ছোট্ট এরিয়া এখানে কনসিডার করছো, এটা তো ক্রস সেকশন এরিয়া ওয়্যারটার, দেখতে সার্কেলের মতো অবশ্যই, ডিএস ভেক্টর। ঠিক আছে? সব চার্জ যখন এই ভলিউম দিয়ে পাস করবে, ভলিউমটাকে দেখো, ভলিউমকে কে এনক্লোজ করে? সারফেস। সারফেসকে কে এনক্লোজ করে রাখে? লাইন। ঠিক আছে? লাইন তৈরি হয়, স্যার এই জায়গাটা আরেকবার বলুন। বলছি, তুমি একটা তারকে কনসিডার করছো, সেই তারকে তুমি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখছো, তুমি দেখছো দেখতে সিলিন্ড্রিক্যাল শেপের মতো, তার এই ক্রস সেকশনাল এরিয়া গুলো হচ্ছে সার্কুলার মুখগুলো। ঠিক আছে? সবখানেই তো আছে এই ক্রস সেকশন গুলো। সেই যে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে তুমি ছোট্ট একটা এরিয়া কনসিডার করলে, যেটা হচ্ছে তুমি লিখছো এই ডিএস ভেক্টর দিয়ে। অবশ্যই এরিয়া মানে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? এবার ধরো এর মধ্যে দিয়ে প্রচুর চার্জ ফ্লো করে যাচ্ছে, সবাই ফ্লো করছে, বলা হলো যে কতটা কারেন্ট তাহলে ফ্লো করবে। এবার কতগুলো চার্জ ফ্লো করছে তুমি তো কাউন্ট করতে পারছো না, তখন তোমার মাথায় আসলো ওকে আমি শিখে গেছি হচ্ছে কারেন্ট ডেনসিটির কথা, যেহেতু সব চার্জ গুলো ভলিউম দিয়ে ফ্লো করছে, তাই তখন তোমাকে আনতে হবে কোনটা? এই জে ভেক্টর। তুমি এটাকে তুলে নিয়ে আসলে, এই সরি, সব কারেন্ট যেহেতু সব চার্জ যেহেতু ভলিউম দিয়ে ফ্লো করছে, তখন তুমি তুলে নিয়ে আসলে কোনটা? রো কে। রো হচ্ছে চার্জ ডেনসিটি। ঠিক আছে? কিন্তু সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেছো যে রো যদি চার্জ ডেনসিটি হয়, করেসপন্ডিং কারেন্টটাকে তুমি তখন লিখবে কি দিয়ে? জে ভেক্টর। ওকে? এবার দেখো, তুমি ডাইমেনশনাল অ্যাপ্রোচটা তুমি দেখো, এই রো মানে কি? চার্জ পার ইউনিট ভলিউম। আর ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি